দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েক শশী আজকের অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি। আর আজকে শিরোনাম রেখেছি বিশ্বকাপে বিশ্ব কাঁপে। বুঝতেই পারছেন বিশ্বকাপ নিয়ে আজকে আমাদের মূল আয়োজন, আর সেভাবেই কিন্তু দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আছেন এম কায়সার, ক্রীড়া সাংবাদিক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানান সময় দিচ্ছেন। একই সাথে আমরা পেয়েছি আমাদের সঙ্গে মোহাম্মদ মামুনুল ইসলাম মামুনকে, জাতীয় দলের সাবেক ফুটবলার। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। এম কায়সার, আপনার কাছে আসতে চাই। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, তিনি লাঞ্ছিত হয়েছেন গতরাতে চট্টগ্রামে, এবং সব মিলে তার যে অভিজ্ঞতা, এবং আজকেও এখন সাংবাদিকদের সঙ্গে তিনি তার অভিজ্ঞতা বলছিলেন, মানে এখান থেকে আপনার কেমন অভিজ্ঞতা হলো একজন সাংবাদিক হিসেবে, ক্রীড়া সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে? খুবই বাজে অভিজ্ঞতা, যেটা একটা আপনি জাস্ট যেভাবে আপনি অনুষ্ঠানের নামটা দিয়েছেন স্বাধীন সংলাপ, একটা স্বাধীন দেশে এই ধরনের ঘটনা কোনো মতেই ঘটাটা উচিত না। হ্যাঁ, আপনি পুলিশ তার দায়িত্ব পালন করবে, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি মাস্তানি করে, এবং আপনি এই ক্ষেত্রে ধরুন এই পুরো বিষয়টা এত নজরে এসেছে কেন? নজরে এসেছে একটাই কারণটা হলো যে ও সেখানে নির্যাতিত হয়েছেন একজন ক্রিকেটার, এবং ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার, যিনি তার পরিচয়টা দিয়েছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো সেটা, পরিচয়টা শুধু মুখে না, তিনি কিন্তু কার্ড বের করে দেখিয়েছেন, এবং তিনি কেন ট্যাক্সিতে এসেছেন, এই সময় কেন তাকে দেরি হয়েছে, সব কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে নাইম হাসানকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে, আমরা সবাই ক্রিকেট সাংবাদিক যারা তারা চিনি, তিনি খুবই নম্র, এবং কখনোই কোনো বিষয় আমরা তাকে কখনোই কোনো একটা বিষয় কিন্তু উত্তেজিত হতে দেখি না, বা কখনোই মনে হয় না যে তিনি অসদাচরণ করছেন বা অন্য কোনো ধরনের আচরণ করছেন। সেটা পরের বিষয়। তারপরেও আমার কথা হলো যে আপনি পুলিশ তার দায়িত্ব পালন করতে গিয়ে একজন মানুষের কাছ থেকে মানুষকে, বা আপনি একজন সাধারণ নাগরিককে এই ধরনের হেনস্থা কেন করবে? এবং তার পরিচয় জানার পরও তার চেয়েও বড় বিষয়টা হলো যে তিনি যখন থানায় গিয়েছেন, সেখানেও গিয়ে কিন্তু তার পরিচয়টা দিয়েছেন, এবং থানায় যিনি ছিলেন তিনিও তার সাথে বাজে আচরণ করেছেন এবং মেরেছেন, গলা ধাক্কা দিয়ে রেখে গলা চেপে ধরা হয়েছে, তাকে বলা হয়েছে যে তুই আসামি, তুই চুপ করে বসে থাক, চোখ নামায় কথা বল। তো এই ধরনের ঘটনা তো একটা ন্যাশনাল ক্রিকেটের সাথে ঘটা কোনো মতেই আমি মনে করি না যে একটা শোভন কোনো কাজ, এবং শুধু ন্যাশনাল ক্রিকেটার কেন, আমি মনে করি কোনো নাগরিকের সঙ্গে ঘটাটা উচিত না। আমরা দেখেছি যে পুলিশের যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে এখানে তাদেরকে গ্রেফতার করে এখন তাদেরকে জেলে থাকা উচিত ছিল। মানে নাইম হাসানের সাথে যে অভিজ্ঞতাটা হলো, মানে এটা কি ব্যতিক্রম নাকি এখানে রেগুলারই এমন হয়? নাইম হাসানের কল্যাণে আমরা জানতে পারলাম, আপনার কি মনে হয়? না, এটা ব্যতিক্রম না, এর আগেও ঘটনা ঘটেছে, অনেক অ্যাথলিটদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন মোহাম্মদ আসিফের সাথে এই ঘটনা ঘটেছে। শুটার আসিফ, যিনি আমাদেরকে কমনওয়েলথে গোল্ড এনে দিয়েছিলেন, তার সঙ্গে পুলিশ তাকে পিটিয়ে তার কিন্তু আপনার প্রায় তার হাতের আপনার জয়েন্ট শোল্ডার ভেঙে দিয়েছিল। এমন ঘটনাও কিন্তু আপনার নিশ্চয় মনে আছে যে অভিনব বিন্দ্রাকে হারিয়ে তিনি গোল্ড জিতেছিলেন, সেই অভিনব বিন্দ্রার কাছে পরবর্তীতে কিন্তু অলিম্পিকে তিনি হেরে গেলেন। এই পুলিশের নির্যাতনের পরবর্তীতে তার যে খেলাধুলার মানে একটা রিদম বলা হয়, সেখান থেকে তো আসিফ আর ফিরতে পারলেন না। সেটাই, এটা ধরেন আপনি শুধুমাত্র যে শারীরিক একটা যন্ত্রণা তা কিন্তু না, এটা মানসিকভাবে কিন্তু আপনি অনেক বড় একটা টর্চারের বিষয়। আপনি এত রাতে একজন ক্রিকেটার ফিরছেন, তার সাথে পুলিশ এরকম আচরণ করছে, তিনি তার পরিচয় দেওয়ার পরও। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এটা এমন, তিনি তো কোনো অপরাধী না, তো আপনি তার সঙ্গে যখন অপরাধীর মতো আচরণ করছেন, এবং তিনি সব ব্যাখ্যা দিয়েছেন যে কেন তিনি ফিরেছেন, এবং তার কার্ডও দেখিয়েছেন, সব কিছু করেছেন। তা আমার মনে হয় যে পুলিশ যে ধরনের মাস্তানি আচরণ করেছে, তাতে শুধুমাত্র তাদের পুলিশকে যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে, আমি মনে করি যে সেটা যথেষ্ট না। এবং তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে, তার পরিবার একটা মামলাও করেছে। আমি মনে করি যে যারা এই পুরো বিষয়টার সাথে জড়িত তাদেরকে খুবই দ্রুত একটা গ্রেফতার করা উচিত, এবং এই মামলার খুবই যাতে সুষ্ঠু একটা তদন্ত হয়। এবং আমি জানি না যে নাইম হাসান এটা কিভাবে সামাল দিতে পারবেন, কারণ এই ঘটনার যদি আমার ক্ষেত্রেও ঘটতো, আমার মনে হয় যে এটা সামাল দেওয়াটা অনেক কঠিন একটা বিষয় হতো। আমি সেই বিষয়টি মোহাম্মদ মামুনুল ইসলাম মামুন আপনার কাছে জানতে চাই। নাইম হাসান মানে একজন অ্যাথলেট বা খেলোয়াড়, তারা খুবই ডিসিপ্লিনড একটা লাইফ লিড করেন, মানসিক স্থিতি একটা বড় প্রভাবক। এই ধরনের ঘটনার একটা দীর্ঘমেয়াদী প্রভাব তো থেকে যাবে নিশ্চয়ই। মাসবি থাকবে, কারণ এটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ হচ্ছিল আপনাকে বুঝতে হবে, যখন একটা প্লেয়ার তার পরিচয় দেয়, একটা প্লেয়ার যখন তার আইডি কার্ড শো করে, সে তো নর্মাল প্লেয়ার না, আমি নর্মাল নয়, সে ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল অ্যাসেট আমাদের দেশের। সেম জিনিস দেওয়ার পর তাকে যে টানা হিস্ট্রা করা হয়, তখন কোনো প্লেয়ার সেটা মেনে নিতে পারবে না, তখনই তার সঙ্গে হাতাহাতিতে জড়াবে। তাও সে জড়ায় নেই,
তারপরও সে চুপ বরঞ্চ তাকে করেছিল, মারছে। মারছে। এবং ওই এলাকার মানুষ যদি মানে না আসতো, প্রবলেম কিন্তু আরো বড় হতো। রাইট। কারণ আসলে এটা এটা নাইমের ক্ষেত্রে না, এটা আপনার যে কোনো নর্মাল মানুষের ক্ষেত্রে এরকম অহরহর ঘটনা প্রত্যেকটা জায়গায় মরে হচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটার কোনো কিন্তু ক্লিয়ার কোনো সাউন্ড নাই। আপনি যদি প্রত্যেকটা রাতে প্রত্যেকটা মোড়ে আপনারাই নিউজ করতে যান, দেখতে পাবেন এরকম অনেক মানুষ যারা কাজ শেষ করে ফেরার পথে এরকম হয়রানি হচ্ছে। কাকে দোষারোপ করবেন? পুলিশ প্রশাসনকে দোষারোপ করবেন? কেন করবেন? রিজন কি? এগুলো উঠে আসে। আমরা তো কাজ করতেছি সারা রাত জেগে আপনাদের জন্য। হয়রানি কারা হচ্ছে? নর্মাল মানুষ হচ্ছে, যারা যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত। আর যারা আমাদের দেশের আপনি বলেন সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, মাদকের সঙ্গে যারা বিজনেসের সঙ্গে জড়িত, তারা কিন্তু বেঁচে যাচ্ছে এই জায়গায়। রিয়েল মানুষদের আপনি ধরতে পারতেছেন না, অন্যায়কারীদের। কিন্তু এখানে হয়রানি হচ্ছে নর্মাল মানুষরা। আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে, যেমন আমাদের মতো নর্মাল মানুষদেরকেও অ্যালার্ট থাকতে হবে, পুলিশেরও অ্যালার্ট থাকতে হবে, এবং সব কিছু হলো হলে আমাদের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। এখানে পেশাদারিত্বের জায়গা থেকে একটা খুবই পেশাদার important। বাহিনীর কাছ থেকে পেশাদার ব্যবহারটা অন্তত আমরা যেমন পেশাদার কাজে পেশাদার জিনিসটা মেনটেন করি, তাদেরও সেটা মেনটেন করা উচিত। এবং সবচেয়ে বেশি হলো ওয়েল বিহেভিয়ার করা উচিত। আমাদের অনেক পুলিশদের ওয়েল বিহেভিয়ার নাই। আপনি দেখবেন আমি ওসি পর্যন্ত না যাই, এসআই থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবাই সেম না। একজনের জন্য আপনি 10 জনকে খারাপ বলতে পারেন না। অনেকে আছে ওয়েল বিহেভিয়ার করে। ওয়েল বিহেভিয়ার করলে কী হয় জানেন? আপনার কাজগুলি ইজি হয়। এখানে যদি এখন বরখাস্ত করা হয়েছে, বাট তাকে তো সাসপেন্ড করা হয়নি। যে ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত ছিল তাদেরকে মাস্ট বি সাসপেন্ড করা উচিত। এবং এখানে তদন্তের কোনো ইস্যু নাই। এখানে কি তদন্তটা করবে, কাদের নিয়ে তদন্ত করবে? অলমোস্ট 100 মানুষ এখানে উপস্থিত ছিল। একজন ন্যাশনাল প্লেয়ার এখানে তার ভাষ্য বলতেছে, তার বাবা বসে আছে, একজন পুলিশ কমিশনার ছিল। এরপর আর কি চাই? এখানে আর কোনো তদন্তের উচিত না, ডাইরেক্ট তাদেরকে বরখাস্ত করা উচিত, মানে একদম সাসপেন্ড করা উচিত, বরখাস্ত সাসপেন্ড করা উচিত। নিশ্চিতভাবেই আসলে এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। এবং এমনিতেও ধরেন আপনি পুলিশের আপনার ভাবমূর্তি নিয়ে যথেষ্ট এক ধরনের সমস্যা একটা তৈরি হয়েছিল, আমরা দেখেছি সেটা। এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, পুলিশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করার জন্য, এবং বলা হয়ে থাকে যে পুলিশ মানুষের সেবক, পুলিশের কাছ থেকে মানুষ নিরাপত্তা পাবে। আপনি এই যে ভাবমূর্তির উদ্ধারের যে বিষয়টা ছিল, সেটা তো আমি মনে করি যে এই একটা ছোট্ট ঘটনা দিয়ে, একটা ঘটনা আসলে ভাবমূর্তিতে অনেক বড় ধরনের একটা দাগ ফেলে গেল আর কি। আমার মনে হয় এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই মানে চাওয়াটা আমাদের সকলেরই আছে। বিশ্বকাপে এই আলোচনাতে এবারে ফিরতে চাই। এমএম কায়সার, আপনার কাছে আসতে চাই। মানে আলোচনা শুরু করার আগে বলছিলাম যে এবার 48টা দল নিয়ে বিশ্বকাপ, ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনে সবচেয়ে বেশি সংখ্যক দল আয়োজন করছে। মানে ফুটবলের বিশ্বায়ন নাকি বাণিজ্য, কিভাবে দেখবেন এই বিশ্বকাপকে, আমেরিকার এই বিশ্বকাপ? আপনি পরে যেটা বললেন সেটাই, আপনি বাণিজ্যের কারণেই কিন্তু এই সংখ্যাটা বাড়ানো হয়েছে। আপনি 32টা দল নিয়ে যে ধরনের কম্পিটিটিভ একটা বিশ্বকাপ হতো, আপনি 48টা দল নিয়ে এই ধরনের কম্পিটিটিভ বিশ্বকাপ হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। সেখানে আপনি দেখবেন যে অনেক ম্যাচ এই টুর্নামেন্টে ওয়ান সাইডের অ্যাফেয়ার্সের মতো হয়ে যাবে। একটা দল, অনেক শক্তিশালী দল, একটা অনেক বেশি গোল করে ফেলবে, এবং প্রতিযোগিতাহীন একটা অনেকগুলো ম্যাচ হতে পারে এখানে। সো এখানে বিশ্বায়নের, আমি মনে করি যে বিশ্বায়নের চেয়ে আপনি বাণিজ্যের বিষয়টা একটু বেশি রয়েছে। এবং ফিফার সাম্প্রতিক যদি আপনি কিছু উদ্যোগ এবং কিছু সিদ্ধান্তগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে ফিফা কিন্তু পুরোপুরি এই বিশ্বকাপটাকে যতখানি না বিশ্বায়নের চিন্তাভাবনা করছে, ফুটবলটাকে বিস্তৃত করার চিন্তাভাবনা করছে, তার চেয়ে বেশি করছে কিন্তু আপনার টাকা কামানোর। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু বিতর্ক ফিফা রিলেটেড, আপনার নিশ্চয়ই মানে রিলেট করতে পারবেন, সেগুলোকে এদিকেই মানে ফোকাস করে যে আসলে বাণিজ্য লক্ষ্যী ফুটবল খেলার চাইতে বেশি গুরুত্ব পাচ্ছে না। আপনি যে কোনো একটা টুর্নামেন্ট করতে চাইলে আপনার তো নিশ্চয়ই সেখান থেকে আপনি বাণিজ্যের কথাটা অবশ্যই চিন্তা করবেন, কিন্তু সেটাকে চিন্তা করতে গিয়ে আপনি যদি পুরো খেলাটাকে বা আপনি ফুটবলের যে আসল যে বিষয়টা সেটাকে যদি আপনি দমিয়ে রাখেন বা সেটাকে যদি আপনি পাশে সরিয়ে রাখেন, তাহলে কিন্তু আর ফুটবল প্রেম পুরো জিনিসটা আসবে না। আমি উদাহরণ হিসাবে বলবো, এবারের যে বিশ্বকাপের যে টিকিটের প্রাইস, সেই টিকিটের প্রাইসের কারণে আপনি দেখবেন বিশ্বকাপে এর আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে কোনো একটা আপনার ম্যাচে দর্শক নেই, গ্যালারি ফাঁকা রয়েছে। কিন্তু এবারের বিশ্বকাপে কিন্তু আপনি প্রচুর দর্শক, গ্যালারি ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, কারণ টিকিটের প্রাইসটা এত বেশি রাখা হয়েছে। এবং
এটা তো গেল একটি দিক, আরেকটি দিক হলো যে ভিসা নীতি যেরকমভাবে করা হয়েছে সেটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টুর্নামেন্টের রেফারি পর্যন্ত আপনার বিশ্বকাপে যেতে পারেননি। আর তার সঙ্গে চলে আসছে আপনার ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ, ইরান খেলতে মানে অনেকে যে বলে থাকেন খেলার সাথে রাজনীতি মেশানো যাবে উচিত না, এখানে দেখা যাচ্ছে রাজনীতিই অনেকটা খেলাকে নিয়ন্ত্রণ করছে। এটা খেলার এটা কথার কথা অনেকে বলে থাকেন, কিন্তু তারা যখনই মানে আসল চেয়ারে বসেন তখন সেখানে কিন্তু বোঝা যায় যে তারা আসলে রাজনীতিকে নিয়েই বেশি প্রায়োরিটি দিতে চান, খেলাটাকে একটু দূরে রাখতে চান। এটা যা শুধু কথার কথায় তারা বলে থাকেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই বিশ্বকাপে আপনি ফিফা যতখানি না সিদ্ধান্ত নিয়েছে তার চেয়ে বেশি সিদ্ধান্ত কিন্তু আপনি নিচ্ছে আমেরিকা, আয়োজক দেশ হিসাবে আমেরিকা সিদ্ধান্তটুকু নিচ্ছে। এবং এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ফিফা এই বিশ্বকাপের উপর ফিফার যেরকমভাবে একছত্র একটা নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন ছিল, আই থিঙ্ক দে লস্ট দেয়ার কন্ট্রোল। এটা নইলে আপনি অন্তত তারা যে ধরনের কিছু ঘটনা ঘটেছে তাতে আয়োজক দেশ হিসাবে আয়োজক দেশগুলোকে একটা প্রেসারে রাখতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে আয়োজক দেশগুলো বরঞ্চ উল্টা ফিফাকে প্রেসারে রাখছে। তো সেটা আপনি কখনোই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ফিফার জন্য বা আপনি ফুটবলের জন্য সুখকর কোনো কিছু না। মামুন ভাই, আপনি আসলে কিভাবে দেখেন? কায়সার ভাই তো মানে তার মতো করে বললেন যে 48 দলের বিশ্বকাপ তাহলে কি আসলেই কেবলই বাণিজ্য, নাকি ফিফা যে বলে যে তাহলে না যত বেশি সংখ্যক দেশকে এই মূল মঞ্চে স্পটলাইটে আনা হবে আরো বেশি প্রসার ঘটবে, এটা কি একেবারেই গালগল্প? দেখেন, অলমোস্ট কায়সার ভাই সব কিছু বলে দিয়েছে। এখানে সেকেন্ড অপশন কোনো কিছু নাই। বিজনেস, আপনাকে দল বাড়ানো, দেশ বাড়ানো, 3 দেশে ওয়ার্ল্ড কাপ হওয়া, ইউসের এক নয় সিদ্ধান্তের কারণ সব কিছুতে যদি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি যদি হাই ভোল্টেজ ম্যাচগুলি যদি সুন্দর না হয়, আপনার কোয়ার্টার ফাইনাল সেকেন্ড রাউন্ডে যদি আপনি চমক না পান, তাহলে এই ওয়ার্ল্ড কাপের আনন্দটা, উত্তেজনাটা কমে যাবে। এখনও কিন্তু বাংলাদেশে উত্তেজনা স্টার্ট হয়নি। আমরা সবাই বলি আজকে উত্তেজনা স্টার্ট হবে বিকজ অফ ব্রাজিল মাঠে নামছে, বড় দেশগুলি মাঠে নামবে। আপনাকে ওয়েট করতে হবে, কারণ অনেকগুলি ম্যাচ, টাইম আপনার পক্ষে না, সব কিছুই কিন্তু উলট পালট। আপনাকে ওই জায়গাটুকুতে যেতে গেলেও সময়ের ব্যাপার। এক হচ্ছে হলো বিজনেসের ব্যাপার আসতেছে, সেকেন্ড হচ্ছে হলো ইউএসের একঘেয়েমি, আমেরিকার একঘেয়েমি আছে, ভিসা নিয়ে একটা প্রবলেম আছে, টিকিট নিয়ে প্রবলেম আছে। ওয়ার্ল্ড কাপ মিনস হচ্ছে হলো মানুষ খেলা দেখতে যাবে, একটা সুন্দর পরিবেশ। মানুষ খেলা দেখতে কেন যায়? এন্টারটেনমেন্টের জন্য, সুন্দর পরিবেশের জন্য। এখন যদি সুন্দর পরিবেশটাই যদি আপনি তৈরি করতে দিতে না পারেন, তাহলে তো প্রবলেম আপনাকে ফেস করতে হবে। মামুন ভাই, মানে আমার একটা আগ্রহের অন্যতম একটা জায়গা হলো, ধরেন আমরা বাংলাদেশ, তো আমরা বাস্তবতা হলো আমরা ফুটবল শক্তিতে অনেক পিছিয়ে, কিন্তু আমাদেরও তো নিশ্চয়ই একটা স্বপ্ন থাকে যে আমাদের মতো সমসাময়িক বা সমশক্তির যে সকল দেশ আছে, কিছুটা আগানো দেশ আছে, তারা মনে করেন যে স্কোপটা আর একটু বাড়লে ওই যে 48টা আসছে, হয়তোবা যারা র্যাঙ্কিংয়ে 60-এ আছেন, 70 আছে, তারাও হয়তোবা ভাবছে যে পরবর্তী বিশ্বকাপে একটা সুযোগ পেতে পারে। ছোট দলগুলো বা কম শক্তিমত্তার দলগুলোকে আসলে অনুপ্রাণিত হন না বিশ্বকাপে খেলার এই হাতছানি এভাবে একটা পেলে? দেখেন, আপনাকে যদি আপনি ধরেন 60 নাম্বার টিম, আপনাকে যদি 50-এ যেতে হয়, একটা টুর্নামেন্ট আয়োজন আপনি করতেছেন, আপনাকে 50টা টিম নিয়ে করতে হবে, 10টা টিম আলাদা বাদ দিতে হবে। তাহলে 60টা টিমের প্রস্তুতি কি থাকতে হবে? ওয়ার্ল্ড কাপের মতো প্রস্তুতি, মানে ওই টুর্নামেন্টে খেলার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। স্টিল আমরা ওয়ার্ল্ড কাপ খেলার মতো ওই প্রস্তুতিতে স্ট্যান্ডার্ডটা নাই। আমরা না, আমাদের থেকেও অনেক শক্তির টিম ইন্ডিয়াও নাই। আপনি কথাটা বুঝতে পারছেন? আরও সাবকন্টিনেন্টের এখনও অনেক দেশ আছে যারা, সৌদি বলেন, সৌদি আরবও নাই। তাইলে আপনার অনেক দেশ, চায়না নাই, ওমান নাই, ওই জায়গাটুকু পর্যন্ত যেতে পারে না। তাহলে আপনাকে ওই জায়গা থেকে যেতে গেলে আপনাকে কি করতে হবে? চ্যালেঞ্জ নিতে হবে, সব কিছু ঠিকঠাক রাখতে হবে, আপনার ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। আপনাকে ওই জায়গায় খেলার জন্য, আপনি যদি সহজে ওই জায়গায় খেলতে যেতে যান, তাহলে কিন্তু আপনার ওইটার মূল্য আপনি বুঝবেন না। তা আপনাকে যদি ফাইট করে আপনি ওখানে যান, তাহলে টুর্নামেন্টও সুন্দর হলো। হ্যাঁ, ফাইট করে যাচ্ছেন, আপনার উন্নতিটা হচ্ছে। এখন তো আপনার উন্নতি হবে না। আপনি যেভাবে মানুষ আমরা চিন্তা করি 48-এর পর 60টা হবে, 60টার পর 70টা হবে, বাট এটা ইজি প্রসেস। আপনাকে আরও ফাইটিং টেন্ডেন্সি আনতে হবে। এখন যেটা হচ্ছে এই 48টা দেশ নিয়ে যেটা হচ্ছে, এটা ফার্স্ট রাউন্ডে আপনি খেলা দেখলে বুঝতে পারবেন। গতকাল যেমন একটার খেলা, কানাডা ভার্সেস বসনিয়ার খেলা দেখলে আপনার বুঝতে পারবেন আসলে এটা না পারতে দেখা মানুষের। কারণ এই ধরনের ম্যাচ আসলে মানুষ এর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ডোমেস্টিক লিগ অনেক ভালো খেলা হয়। তার জিনিসটা হলো নর্মালি আপনারা হোস্ট গেস্ট হিসেবে খেলা দেখতেছেন, কিন্তু রিয়েল যদি ফ্যাক্ট 32 দেশ নিয়ে হতো, তাহলে অনেক দেশ আসতে পারতো না।
তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে ওই মানে বাছাই পর্বে আরো হাড্ডাহাড্ডি লড়াইটা হাড্ডাহাড্ডি হলে আরো এখন গুণগত ভালো হবে। মানসম্পন্ন দল আপনার আসলে উন্নতি আসতো। করতে গেলে আপনার যদি উন্নতি করতে যান, আপনার যদি সিস্টেমের বাইরে, এখন ফুটবল স্পোর্টস এমন জায়গায় গেছে, ফুটবল এমন জায়গায় গেছে, ওই জায়গাটুকুতে যদি আপনাকে যেতে চান আপনাকে ফাইট করে যেতে হবে। খুব ইজিলি প্রসেসে আপনি সিস্টেমের কারণে যাবেন, তাহলে আপনি ওই আনন্দটা পাবেন না। মানুষ খেলাধুলার দিক থেকে আবার মুখ ফিরে। কেন ওয়ার্ল্ডের বেস্ট খেলা ফুটবল? বিকজ অফ রিজন 32টা টিম যারা খেলে যে কেউ ফাইনাল খেলার মতো অ্যাবিলিটি রাখে। দ্যাটস ওয়াই ওয়ার্ল্ডের বেস্ট খেলা হচ্ছিল ফুটবল। আমি একটা জিনিস এখানে যোগ হ্যাঁ, করি, অবশ্যই। সেটি হলো যে আপনি দেখবেন যে কোনো ক্রীড়া ইভেন্টে আমরা সাধারণত দেখে থাকি কি যে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এটুক ধরা হয়, কিন্তু আপনি যখনই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ এইট ধরাই বলবেন যে তারাও পুরস্কারটা পাবে, তখন সেখানে কিন্তু আপনি কম্পিটিশন আর খুঁজে পাবেন না। কিন্তু যখনই আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড দিবেন, তখন কিন্তু সবাই যে 12 নম্বর যে আছে সেও কিন্তু আপনি থার্ড বা ফোর্থ সেকেন্ড হওয়ার জন্য বা ফার্স্ট হওয়ার জন্য এক ধরনের একটা চেষ্টাটুকু করবে বা চ্যালেঞ্জটুকু নেবে। এর ফলে যেটা হয় যে তার গুণগত মানটা একটু উন্নত হয় এবং তার আরও স্পিরিটটা বাড়ে, জেতার জেদ বাড়ে, চ্যালেঞ্জ বাড়ে। তো এটা যখনই আপনি কমিয়ে দিবেন তখন দেখবেন যে না, খেলতেই তো পারবো, সমস্যা নেই। তো এই জিনিস যখনই চলে আসবে তখন দেখবেন যে আপনি ওই যে যেটা বললেন যে গুণগত মানটা কমে যাবে বা খেলার যে এক ধরনের আকর্ষণ থাকে সেটা হয়তো আমরা একটু ডিপ্রাইভ হব বা সেই ধরনের খেলা আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু ওই যে অনেকে বলে থাকেন যে না, এর ফলে যেটা হয় যে হয়তো এরকমভাবে মানে বিশ্বকাপ বিশ্বায়নটা যদি হয় তাহলে কোনো একদিন হয়তো এই সুযোগে বাংলাদেশও হয়তো সুযোগ পেতে পারে। কিন্তু আমি সেই ধরনের ওই পেছন দরজা দিয়ে সুযোগ নেওয়ার জন্য পক্ষে না। আমার কথা হলো যে যদি 32টা দল খেলে, সেই 32টা দলের মধ্যে বাংলাদেশকে সুযোগটা নিতে হবে। এটার জন্য আপনাকে 80টা দল বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবং সেটা যদি করেন আপনি, তাহলে দেখবেন যে যেটা খুব চমৎকার করে বললেন মামুনুল, যে 4 বছর পর পর যে কম্পিটিটিভ একটা ফুটবল দেখার জন্য আমরা বসে থাকি, সেটা তখন দেখবো না। তখন কিন্তু আমাদের কাছে সেই ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা আপনার লা লিগার খেলাই বেশি আকর্ষিত মনে হবে। মানে কাছে ভাই, আলোচনা যেহেতু এখানেই আসলো, আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনাটা করতে চাই। অনেকে উষ্মা প্রকাশ করেন যে 18 কোটির বাংলাদেশ এখনো ফুটবল বিশ্বকাপে জায়গা নিতে পারলো না, 120 কোটির ভারত, 140 কোটির চীন, অথচ দেখা যায় হাতে গোনা কিছু সংখ্যক মানুষ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ বা ওর ছোটোখাটো অনেক দেশ, তারাও বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে। অথচ তথাকথিত জায়ান্ট বলতে যাদেরকে আমরা বুঝি বিশ্ব অর্থনীতিতে বা সামরিক শক্তিতে, তারা পাচ্ছেন না। মানে এটা কেন? আমাদের না হয় কাঠামোগত বা পারিপার্শ্বিক অনেক রকমের চ্যালেঞ্জ আছে। চীন বা অন্যান্য অনেক দেশ যারা তথাকথিতভাবে অনেক উন্নত, ফুটবলটা যদি গণমানুষের খেলা হয়, দ্য বিউটিফুল গেম হয়, তাহলে তারাই বা কেন এই বিশ্বকাপের মতো আসরে আসতে পারছে না? না, চীন কিন্তু আসতে পারছে, চীন আসতে পারছে। আর যারা, আমি মানে উদাহরণের সুবিধার্থে বলছি যে জনসংখ্যা অনেক বড় হলেই যে চলে আসবে ব্যাপারটা তো এত সহজ না। মানে এখানে রহস্যটা কোথায়? ফাউন্ডেশন। আপনি ফুটবল কিন্তু হঠাৎ করে যে কোনো দল যদি মনে করে যে তারা যে দেশ মনে করে যে তারা বিশ্বকাপে খেলে ফেলবে, ইটস ইম্পসিবল, সেটা হবে না। আপনার দুটো জিনিস দেখতে হবে, যে ফাউন্ডেশন দেখতে হবে, আপনার ঐতিহ্য দেখতে হবে, আপনার লিগেসি দেখতে হবে এবং আপনার সেই চ্যালেঞ্জ জেতার জেদটুকু দেখতে হবে। সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেরকমভাবে এগোতে হবে। আর এটা যদি কেউ মনে করে থাকেন যে আমি 4 বছরের মধ্যে করে ফেলবো, রাতারাতি করে ফেলবো, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা সম্ভব না। এটার জন্য আপনাকে ওই অনেক লম্বা সময়ের জন্য একটা পরিকল্পনা নিতে হবে এবং সেই পরিকল্পনার জন্য আপনি যত ধরনের সেই ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, ঠিক সেই সুযোগ সুবিধাগুলো নিতে হবে। নইলে আপনি এখন দেখুন যে বিশ্বকাপে যেসব দল খেলছে তাদের সাথে যদি আপনি বাংলাদেশের ফুটবলের আপনি এক ধরনের যদি একটা সমতা আনেন বা একটা ইকুয়েশনে আনেন, দেখবেন যে আমরা এখনও পর্যন্ত আপনার পড়ে রয়েছি প্রস্তর যুগে এবং তারা চলে গিয়েছে কিন্তু এআই যুগে। তো আপনি এই যে গ্যাপটুকু পূরণ করার জন্য আপনার সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে পুরো ফাউন্ডেশনটা ঠিক করতে হবে এবং সেই ফাউন্ডেশনটার যারা তৈরির দায়িত্বে থাকবেন এবং সেটা আরও ক্রিয়েটিভিটির দিকে যারা থাকবেন তাদের উপর একটা আস্থা রাখতে হবে। সেটা যদি আপনি না করেন তাহলে সম্ভব না। মানে মামুন ভাই, আপনি তো নিজে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এবং বিশ্বকাপের এই প্রশ্ন আসলেও আমাদের ওই যে মনের যে সুপ্ত বাসনা থাকে যে একটা সময় বাংলাদেশও খেলবে। বাংলাদেশের বর্তমান ফুটবল যেহেতু প্রসঙ্গে আসলে আমি এই আলোচনা দিয়ে পরবর্তীতে এবারে আসলে যেতে চাই। বাংলাদেশের ফুটবল আসলে যে পথে এগোচ্ছে, আমরা কতদিন লাগতে পারে বা এই প্রশ্নটাও কি প্রাসঙ্গিকভাবে করা যায় কি না, যে মানে কততম বিশ্বকাপে বাংলাদেশ যেতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, আমরা তো আসলে স্বাধীন বলি, প্লাস হচ্ছিল আমরা আবেগের বাংলাদেশ, আমরা আবেগে খুব আবেগ প্রবণ থাকি। আমরা যারা খেলাধুলা করি ফুটবল, আমাদের থেকেও ফুটবল কারা সবচেয়ে বেশি বুঝে জানেন? যারা ফুটবল দেখে। যে কাজটা আমরা করি মাঠে খেলে, এত মানে রিপ্রেজেন্ট করেছি দেশের
অধিনায়কত্ব করেছি, বাট আমাদের থেকে এখন ফুটবল খেলা কারা বুঝে? যারা খেলা দেখে। এখন যদি এই জায়গাটুকুতে আপনার যদি যান, তাহলে আপনাকে বুঝতে হবে আমাদের এখনও অনেক অনেক পথ বাকি। স্টিল নাও আমাদের কোনো স্ট্রাকচার নেই। আমরা একটা ভালো বর্তমান ওয়ার্ল্ড কাপের আগে যে এশিয়া কাপ কোয়ালিফাই শেষ হলো, মানে সাম্প্রতিক সময় জাতীয় দলের পারফরম্যান্সে তো অনেক হামজা আশাবাদী আসার পর হচ্ছেন। থেকে, হামজা সুমিত্র আসার পর থেকে আমরা একটা ভালো ট্র্যাকে আছি। ট্র্যাকটা আমাদের সুন্দর ট্র্যাকটা আমরা কিভাবে সাজাবো? আমাদের ট্র্যাকটা যদি বাঁকা হয়, বাঁকা করে দিই, বাঁকা চলে যাবে। আর ট্র্যাকটা যদি আমরা মনে করি যে না আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি, আস্তে আস্তে এটা আমাদের পথ উপর দিকে যাবো। ধরেন এখন আমরা একতলায় আছি, আমাদের 10 তলায় যেতে হবে, তো সেকেন্ড ফ্লোরে যেতে গেলে আমাকে ওখান থেকে সরা যাবে না, আমরা উন্নতির দিকে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের ওয়ার্ল্ড কাপ না, আমাদের ফার্স্ট টার্গেট হবে এশিয়া কাপ। আমরা আগে এশিয়া কাপ খেলবো। এশিয়া কাপ কোয়ালিফাইয়ের পর এশিয়া কাপের আমাদের রেজাল্ট কী হতে পারে, বা এশিয়ান গেমসে আমাদের রেজাল্ট কী হতে পারে। যখন আপনি এশিয়ান গেমস আন্ডার-23, এশিয়ান গেমসে যখন আপনি ভালো রেজাল্ট করবেন, এশিয়া কাপে আপনি নো ডাউটলি চলে যাবেন, কারণ ওই প্লেয়াররা আপনাকে ন্যাশনাল টিমে এসে আপনাকে সার্ভিসটা দিবে। তখন আপনাকে ওই ফাউন্ডেশন প্লেয়ারদের যে এই স্ট্রাকচার বলেন, অবকাঠামো দিক দিয়ে আমরা এখনও অনেক পিছিয়ে। বাস্তবতার দিক দিয়ে আমরা মুখে বুলি মারি, কিন্তু আমরা কাজে কর্মে এখনও অনেক পিছনে। আমাদের দেশে আমাদের নিজস্ব কোনো স্টেডিয়াম নাই। আপনি কেমন ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেন? আমি এটা বারবার প্লেইং লাইফে বলছি যে আমাদের নিজস্ব কোনো স্টেডিয়াম আছে, কেউ বলতে পারবে না। আমাদের দেশ ফুটবল কালচার হতে হবে। স্টিল না আমরা ফুটবল কালচার এখন আমরা ফুটবল কালচারের দিকে দৌড়াচ্ছি। কেন? এই যে আমাদের যে দেশের যারা ফুটবল লাভার আছে, সাপোর্টার আছে, ফ্যান পেজ একটা তৈরি, কয়েকটা ফ্যান পেজের ফ্যানরা তৈরি হয়েছে যারা মাঠে খেলা দেখতে যায় ফাইট করে, তারা এই আপনার ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জন্যই তো আজকে এই যাত্রাটা আমাদের স্টার্ট। এই যাত্রাটা যদি আমরা একটু ব্যাঘাত ঘটি, তাহলে আমরা আমাদের জায়গায় চলে আসবো। এটাকে যদি আমরা মানে ভিত্তি করে যদি আমরা তৈরি করি যে না আমাদের টার্গেট এশিয়া কাপ, আমরা যেটা হারিয়েছি, বাট আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ে ভালো ম্যাচ খেলবো, আমরা সাব ফুটবল চ্যাম্পিয়ন হব। একটার পর একটা ধাপ যখন আপনি যেতে থাকেন, একটা সিঁড়ি বেয়ে তারপরে এখানে লিফটে করে একবারে চূড়ান্তে চলে গেলাম। আপনাকে ফার্স্ট ওয়ান, আপনি যারা ওয়ার্ল্ড কাপ খেলে, আমি আপনাকে সোজা হিসাব বলি, আজকে যারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে 48টা দেশ, প্রত্যেকটা দেশ হচ্ছে ফুটবল কালচার দেশ। অনলি ফর ইংল্যান্ড বাদে, অস্ট্রেলিয়া বাদে, ঠিক আছে, যাদের ক্রিকেট ফুটবল দুইটাই উভয় ওয়ার্ল্ড কাপ খেলতেছে এবং তারাও দুইটাই ভালো জায়গায় আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ফাইট করে। এই 2-3টা দেশ বাদে আপনি স্পেন ক্রিকেট খেলে, স্পেন কি ফুটবল কালচার দেশ, জার্মান ফুটবল কালচার দেশ, আমাদের এশিয়ার বলি জাপান, কোরিয়া, কাতার, জর্ডান, যারাই গেছে, উজবেকিস্তান, সব হলো ফুটবল কালচার দেশ। আগে আপনাকে ফুটবল কালচার দেশ হবে। ক্রিকেট ফুটবলের দ্বন্দ্ব না, ক্রিকেট কালচারও থাকবে, ফুটবল কালচারও থাকবে। ফুটবল ক্রিকেট কালচারটাই তো, ক্রিকেট তো অলরেডি কালচার, ক্রিকেটের অলরেডি কালচার হয়ে গেছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতেছে। এখন আমাদের ফুটবল কালচার যখন দেশ হবে, গভর্নমেন্ট যখন আপনাকে সহযোগিতা করা শুরু করবে, এশিয়া থেকে যখন আপনাকে সহযোগিতা এফসি থেকে স্টার্ট করবে, আপনি যখন এক একটা প্রজেক্ট সুন্দরভাবে, অনেক প্রজেক্ট আছে, প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবেন, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করবেন, আপনার বাচ্চাকে আপনি মাঠে ফুটবল খেলতে দিবেন, প্রফেশনাল ফুটবলার বানানোর জন্য কি করতে হবে আমার বাচ্চাকে, আমরা তো বাই বর্নলে আমার বাচ্চাটা ফুটবলার, জিন তো তার কাছে কিছুই আছে। তাহলে আমরা যখন দেখবো যে না আমাদের ফিউচার প্রজন্ম স্পোর্টসে তাদের লাইফ তারা নিজেরা করতে পারবে, যখন আপনি ওই জিনিসটাকে মানে আর্থিকভাবে স্বাবলম্বী, অর্থাৎ জাতীয় দলে যে 11 জন বা 25 জনের যে স্কোয়াড, সেটা তো না, এটার যে পাইপলাইন, তাদেরকেও তো আর্থিক একটা স্বাবলম্বিতা দিতে হবে। আপনি সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো যে মামুন ভাই যে কথাটা বললো, যে দেখুন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কিন্তু তেমন আপনার ওই যে ফুটবল বলেন বা ঐতিহ্য বলেন সবকিছু রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হলো আপনাকে স্পোর্টিং নেশন হতে হবে। আপনি স্পোর্টিং নেশন যদি না হন, মানে স্পোর্টসটাকে যদি আপনি প্রায়োরিটি না দেন, স্পোর্টসটাকে যদি আপনার মনে করেন যে এটা আপনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, সেটা যদি আপনি না দেন, একটা স্পোর্টিং নেশন যদি আপনি তৈরি না হয়, শুধুমাত্র খেলা দেখলে বাংলাদেশ জিতলে তখন হাততালি দিবেন, আর যখন বাংলাদেশ হারবে তখন বলবেন যে ভুয়া, সেটা কিন্তু স্পোর্টিং নেশন কখনোই হয় না। আপনাকে স্পোর্টিং নেশন হতে হলে মানে দল যখন খারাপ করবে, জয়টাকেও সেলিব্রেট করতে হবে, হারটাকেও সুখের সময় পাশে থাকতে হবে, সুখের সময় পাশে থাকতে হবে, হারটাকে মনে করতে হবে যে আমি ওটার পার্ট, এখন দুঃখের সময়, এখন কষ্টের সময় আমাকে এটার সাপোর্ট করতে হবে। তো এই যে স্পোর্টিং নেশনগুলো কিন্তু ওই স্পোর্টিং ইউরোপের ওই দেশগুলো কিন্তু আপনি স্পোর্টিং নেশন বলেই কিন্তু তারা আজকে স্পোর্টসটাকে এরকম প্রায়োরিটি দিয়েছে, এবং এই কারণে আপনি স্পোর্টস নিয়ে তাদের স্কুল রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং আপনার সব কিছুই রয়েছে। সো কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন যে
বাজেট এই যে গত কিছুদিন আগে বাজেট হলো, আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনি স্পোর্টসের জন্য কতখানি বাজেট পাস করা হয়েছে। সো এটা এই ধরনের আপনার বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। আর স্বপ্নের কথা যেটা আপনি বলছিলেন, দেখুন চাঁদের আলো আপনার কাছে ভালো লাগলে আপনি যদি সেই চাঁদের আলো ধরার জন্য ওই চারতলায় মই বেয়ে উঠে যান, আপনি কিন্তু ধরতে পারবেন না, সেটা কিন্তু বোকামো হবে। সো আমি মনে করি যে বাংলাদেশকে বিশ্বকাপে খেলার স্বপ্ন যারা দেখেছিলেন, যারা বারবার বলেছিলেন বড় চেয়ারে বসে, তারা সেরকম স্বপ্নই দেখেছিলেন, তারা বাস্তবতার সঙ্গে মিল রেখে দেখেন। অনেকে তো মানে 32 সালে বাংলাদেশ বিশ্বকাপে যাবে এমন কথা শুনেছি। বাস্তবতার সঙ্গে মিল রেখে দেখেননি বলেই কিন্তু আপনি তারা বুঝেননি যে এটার স্থাপনাটা কেমন করে করতে হবে। সেটা করতে হলে আপনাকে, অ্যান্ড ইটস নট এ রকেট সায়েন্স, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে খেলছে, যে ফর্মুলা নিয়েছে, আপনি জাস্ট শুধু সেই ফর্মুলা নিয়ে এগোন, কিন্তু সেটার তো আমরা সেটার লক্ষণ দেখি না। তো সেটা যখনই আপনি সেটার লক্ষণ না দেখে শুধুমাত্র আপনি স্বপ্ন দেখে যাবেন, তাহলে আপনি ওই অন্যের খেলা দেখে হাততালি দেবেন, এবং এরকম 4 বছর পর যখন বিশ্বকাপ আসবে তখন বাংলাদেশের জার্সি গায়ে না দিয়ে আপনি ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য দেশের জার্সি গায়ে দিয়ে বা অন্য দেশের পতাকা উড়িয়ে সুখ খুঁজবেন। কায়সার ভাই, আপনার সাথে তো অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল, এইবারের আসরে আসতে চাই। প্রথমে ওই যে বাংলাদেশে উন্মাদনা বা আমার যে অবজারভেশন, এবার তো ঢাকার ছাদে অতটা পতাকা দেখা যাচ্ছে না, বা জার্সি নিয়েও অতটা হচ্ছে না। মানে এটার কারণ কি, এই যে আগামীকালকে মরক্কো ব্রাজিলের ম্যাচ দিয়ে মূলত বাংলাদেশে বিশ্বকাপটা শুরু হচ্ছে, আবার পূর্ণতা পাবে 17 তারিখে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে। তার আগ পর্যন্ত কি বাংলাদেশ কাঁপবে কবে আর কি? না, ঠিকই ধরেছেন আপনি দেখবেন যে ব্রাজিল বিশ্বকাপে না নামা, ব্রাজিল বা আর্জেন্টিনা বিশ্বকাপে না খেলা পর্যন্ত তো বিশ্বকাপ শুরুই হয় না, অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষিত তাই বলে। এবং আরেকটু দুর্ঘটনার কথাও জানিয়ে দেই যে ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে বাংলাদেশের বিশ্বকাপও শেষ। অন্তত আমরা গত কয়েকটি বিশ্বকাপে এই ধরনের ঘটনাই আমি দেখেছি। 2018 বিশ্বকাপে বন্ধুদের মাঝখানে জার্সি বিক্রির একটা প্রকল্প নিয়েছিলাম, আবার বহুত লস হয়ে গেছে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য। না, এই যে ব্রাজিল খেলতে নামছে মরক্কোর সাথে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ব্রাজিল যদি জেতে, তাহলে দেখবেন যে আপনি কালকে থেকে একটু অন্য ধরনের একটা উন্মাদনা শুরু হয়ে যাবে, বিশেষ করে ব্রাজিল ভক্তদের মধ্যে। তারা এখনো কিছুটা একটু মোটামুটি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণটা হলো যে যার সাথে খেলা মরক্কোর কিন্তু আপনি গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল, আর ব্রাজিল তার আগেই আউট হয়ে গিয়েছিল। তার চেয়ে বড় বিষয়, মরক্কো কিন্তু এবার অনেক শক্তিশালী দল এবং অনেক বড় প্ল্যান নিয়ে এসেছে। র্যাঙ্কিং এ কিন্তু আপনার ব্রাজিলের সাথে খুব একটা পার্থক্য না, মানে ব্রাজিল 6-এ মরক্কো 7-এ, জাস্ট এইরকমই। এবং সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে মরক্কো জিতেছে, রাইট, সেটাই। এবং আমি ব্রাজিলের সমর্থক। না, আরেকটা জিনিস হলো যে ব্রাজিলকে বলা হয়, এই ব্রাজিল তো লাতিন আমেরিকার মানে ব্রাজিলই আর কি, বাট মরক্কোকে কিন্তু ব্রাজিলের একটা ফ্লেভার আছে মরক্কোর মধ্যে। এই কারণে মরক্কোকে বলা হয় যে আফ্রিকান ব্রাজিল। তাদের যে খেলার স্টাইল, তাদের খেলার কৌশল, গতি, জেতার জেদ, তাদের ফরমেশন, ইভেন ছক, সব কিছু একটা ব্রাজিলের খেলার সঙ্গে কিন্তু চলে যায়। ব্রাজিলের খেলার মধ্যে রয়েছে কি, যে আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল স্কিলটা একটু বেশি থাকে ব্রাজিলের, একটু তারা ড্রিবলিং করতে একটু বেশি পছন্দ করে, একটু শোম্যানশিপটা তাদের মধ্যে কিছুটা রয়েছে। আর মরক্কোর মধ্যে যেটা রয়েছে, মরক্কো এই সবগুলোকে একজোট করে যে জিনিসটা সবচেয়ে বেশি যোগ করেছে, সেটা হলো যে স্পিড পাওয়ার। এই জিনিসটা দিয়ে তারা কিন্তু গত বিশ্বকাপে এক অর্থে চমক দেখিয়েছিল। সো এবার তারা যে বিশ্বকাপে এসেছে, এটা তাদেরকে একটা বাড়তি একটা জিনিস। তাহলে ব্রাজিলের সমর্থকরা আজকে রাতটা একটু দুরু আমি এটাই বললাম যে একটু দুশ্চিন্তায় থাকতে হবে তাদেরকে। কারণটা হলো যে মরক্কো কিন্তু আপনি ছেড়ে কথা বলবে না। তবে ব্রাজিলের জন্য একটা বড় সুবিধার বিষয়টা হলো যে এটা তো মাত্র আপনি বিশ্বকাপের শুরু হচ্ছে, নকআউট পর্বে আপনি যদি কোনো ভুল করে থাকেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এখানে যদি আপনি ভুল করেও থাকেন, তাহলে কিন্তু পরের দুটো ম্যাচে আপনার সামনে সুযোগটা রয়েছে। সো এই কারণে আমি বলবো যে বেশি দুশ্চিন্তা করার কারণেই ব্রাজিল যদি ব্রাজিলের মতো খেলে, তাহলে মরক্কোর সাথেও জিততে পারবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে, এবং মরক্কো নিশ্চিতভাবে ছেড়ে কথা বলবে না। এবং কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে যে দল আগে গোল করবে, সে দল উইনার হবে। মাউন্ট ভাই, আপনার কাছে ঠিক এই প্রসঙ্গে আসতে চাই। ব্রাজিল মরক্কোর মানে র্যাঙ্কিংয়ের কথা তো বলছিলামই, গ্রুপ পর্বে যে সকল ম্যাচগুলো খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা হচ্ছে, তার মধ্যে এই ম্যাচটা অন্যতম। আপনি কিভাবে দেখছেন? দেখেন, ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা ম্যাচ যদি আপনি হিসাব করেন, আপনি যদি আজকে পয়েন্ট লস করেন, আবার সেকেন্ড ম্যাচকে আপনি জিততে পারবেন, তাহলে এভরি ম্যাচ আপনার ইম্পর্টেন্ট। লাস্ট পর্যন্ত আপনার যতক্ষণ পর্যন্ত কোয়ালিফাই করবেন না সেকেন্ড রাউন্ডে, ততক্ষণ পর্যন্ত আপনার ইম্পর্টেন্ট। এবং কোয়ালিফাই করার পরও লাস্ট ম্যাচ ইম্পর্টেন্ট। কেন? আপনার যে বেঞ্চে প্লেয়ারগুলি আছে, যে প্লেয়ারগুলি আপনাকে খেলতেছে, অনেক প্লেয়ার আছে যে সারা বছর লিগ খেলছে, বেশিরভাগ প্লেয়ার ওয়ার্ল্ড কাপের বড় একটা টুর্নামেন্ট, এক মাস এতগুলো ম্যাচ, 48টা দেশের প্রত্যেকটা প্লেয়ার লিগ শেষ করে, প্রত্যেকটা বলেন ইংলিশ বলেন স্প্যানিশ বলেন
ফ্রান্স লিগ বলেন, প্রত্যেকটা লিগ শেষ করে তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে। টায়ার্ড লেগ, তাদেরও রেস্টের ব্যাপার থাকে যারা 11-এ খেলতেছে। আবার অনেক প্লেয়ার আছে ইনজুরির কারণে কন্টিনিউ করতে পারে না, চলে যেতে হয়েছে। তাইলে আপনাকে ওই জায়গাটুকুতে আপনাকে চিন্তা করতে হবে যে ম্যাচ অনেক, ফার্স্ট ম্যাচ যেমন ইম্পর্টেন্ট, লাস্ট ম্যাচও তেমন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাচই নকআউট সিস্টেম। মরক্কো ব্রাজিলের স্টার্ট, কিছু জায়গায় কনফিডেন্স, ব্রাজিলের সাপোর্টার বলেন, যে কোনো সাপোর্টারদের কনফিডেন্স লস থাকবে যখন তার দেশ খারাপ সময় পার করতেছে। আমি যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আপনি যদি আমাকে বলেন এখন, আমার কিন্তু আর্জেন্টিনার প্রতি ওই ধরনের কোনো আশা এখন নাই, ইচ্ছা নাই, কারণ এখনও ওয়ার্ল্ড কাপ জিতবো। কারণ যেটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্য আর্জেন্টিনার প্রসঙ্গে আসবো, ব্রাজিলের আমি দুইটাই শেষ করতেছি যে আমি আমার টুকু থেকে বলছি, ব্রাজিলের সাপোর্টারদের মধ্যে ওই আপনি বললেন ফ্ল্যাগ উঠতেছে না, এখন এই ম্যাচ কেন আসতেছে না, নিজেরা কথা বলতেছি, সাউন্ডটা কেন আসে না। সবাই তো ওয়ার্ল্ড কাপের সাউন্ডের জন্য ওয়েট করতেছে। সাউন্ডটা তখনই আসবে যখন আপনার এই যে খারাপ টাইমটা যখন আপনি পার হয়ে যাবেন। ব্রাজিল একটা খারাপ সময় যাচ্ছে লাস্ট 2-3 বছর ধরে। এই খারাপ কোয়ালিফায়ার রাউন্ডও তো অনেকটা খুব কষ্ট করে 5 নাম্বার হয়ে তারা আসছে। এই যে খারাপ টাইম যখন আপনি চলে যাবে, আমি আপনাকে বললাম আজকে কালকে সকাল 4টার ম্যাচে যদি ব্রাজিল উইন করে, আপনার 7টার পর দেখবেন একটা মিছিল বাইরে হয়েছে, আনন্দের একটা সভা বা আনন্দের একটা মিছিল, কি সবুজ হলুদ পতাকা, হেক্সা ইজ কামিং। হ্যাঁ, হেক্সা ইজ কামিং। না, ইটস ট্রু। আপনি দেখবেন একটা জেনারেশন এখন বর্তমান, কেন এত হাইপ নাই, একটা জেনারেশন এখন স্পেনকে সাপোর্ট করে, একটা জেনারেশন এখন ফ্রান্সকে সাপোর্ট করে। আবার কাইসার ভাইদের এজের জেনারেশন ছিল জার্মান ইতালির সাপোর্টার। জার্মান ইতালি তো এখন 3টা ওয়ার্ল্ড কাপ তারা নাই, 3টা ওয়ার্ল্ড কাপ নাই। তাইলে এখন হলো ফ্রান্সকে সাপোর্ট করে। আবার ইনস্ট্যান্ট এখন আমি একটা কথা বলেছিলাম যে আমার চোখে দেখা 4জন যে কোনো 4টা দেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কারা হইতে পারে। আমি 4টা দেশের নাম বলছি। একজন আমার খুব কাছের মানুষ, তুমি পর্তুগালের নাম কেন বলো না? পর্তুগাল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। আমি কতক্ষণ তার দিকে হা করে থাকি। আমি তো ব্রাজিলের নামও বলি না, কিন্তু ব্রাজিলের নাম তো হিসেবে সবার আগে আসে। কেন? 5টা ওয়ার্ল্ড কাপ জিতা দেশকে আমি এখানে কাউন্টই করি না, কিন্তু 5টা ওয়ার্ল্ড কাপ দেশের লিগেসি তো আছে। তাকে তো আপনি ওই হিসাব করেও আপনি তার নাম বলতে পারেন। ঠিক আছে, নেদারল্যান্ড আছে, আপনি বুঝতে পারছেন কেন পর্তুগালের নাম? এখন মানুষের পছন্দ ভাগ হয়েছে, দেশের পছন্দ ভাগ হয়েছে। CR7-এর জন্য এখন পর্তুগাল, আমার 7 বছরের বাচ্চা বলে বাবা তুমি আমাকে CR7-এর জার্সি দিও। দ্যাটস আপনি বুঝতে পারছেন CR7 সম্পর্কে তার ধারণাটা কি আছে। মেসির 10 নাম্বার তার পছন্দ না, CR7-এর 7 নাম্বার পছন্দ। তাহলে মানুষের পছন্দ, দেশের পছন্দ চেঞ্জ হচ্ছে। দেশ হয়ে আর্জেন্টিনা, ব্রাজিলের একটা ধরেন একটা সমর্থক খুব কম, অনেক একটা জেনারেশন। আমি 2002-এর 94-এর ওয়ার্ল্ড কাপ আমার ফার্স্ট দেখা, 90 ওয়ার্ল্ড কাপের ডুঙ্গা আপনার ওয়ার্ল্ড কাপ ইউএসএতে, তো আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ নিচ্ছে বেজিওর মিস। এই ফাইনাল ম্যাচটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। স্টিল না ওইটা যদি বেজিওর কথা চিন্তা করি, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ওই টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট পারফর্মার হচ্ছিল ইতালির বেজিও। কিন্তু তারা কি করলো, ফাইনালে বেজিওর পেনাল্টিতে হেরে গেল। ট্রফিটা কে নিল? দুঙ্গা। সেটাও দেখেছি 2002 সালে ট্রফিটা কে নিল, সেম কাফু, নট দুঙ্গা, তখন কাফু নিয়েছে। প্লেয়ার ওই টিমের প্লেয়ারও অনেক যারা ছিল, এখানেও কিছু প্লেয়ার সেম প্লেয়ার ছিল। তাহলে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের দুই ওয়ার্ল্ড কাপ নেওয়ার ছবিটা, পিকচারটা। এখনকার জেনারেশন কিন্তু পিকচারটা দেখে না। এখনকার জেনারেশন অনেকে রিভালদোর খেলা দেখে নাই, বেবেতোর খেলা দেখে নাই, রোমারিওর খেলা দেখে নাই, মানে রোনালদো দা ফেনোমেনন বা রোনালদিনো, মানে বা কাকার কথা অনেকে হয়তো বা শেষ পর্যন্ত আপনি কাফু আর রবার্তো কার্লোসের খেলা দেখে নাই। তাইলে আপনাকে এই জেনারেশন ওই যে সাম্বা ফুটবল, ক্লাসিক ফুটবল, এই যে শৈল্পিক ফুটবলটা দেখে নাই। দেশ এখনকার ফুটবলের মানে ইন্ডিভিজুয়াল ফুটবল থেকে টিম ওয়ার্কে আসার পর এখন মানুষের পছন্দ। স্পেনকে কেউ আগে বলতো না, এখন স্পেন, এখন ফার্স্ট নাম স্পেন আসে। জিনেদিন জিদানের ফ্রান্সকে, এখন ফ্রান্স পরপর দুই ওয়ার্ল্ড কাপে ফাইনাল, এবারও চ্যাম্পিয়নশিপের দাবিদার। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, ভাগোয়াতে কি হয়, হাইপটা কমে গেছে, মানুষের মধ্যে তর্ক বিতর্কটা কমে গেছে। আশা রাখি আপনি যদি আজকের ম্যাচ জিতে, আপনি কালকে সকাল ভোরে উঠে আপনার ওয়েদারটা দেখবেন। ওয়েদার দেখলে বুঝবেন। যেমন আমরা যে কোনো একটা ম্যাচ যখন চ্যাম্পিয়ন হই, আমাদের সকাল ঘুম থেকে
উঠি বা না ঘুমাই, আমরা আনন্দ ফুর্তি করি, বাট ফজরের নামাজের সময় যখন ওয়েদারটা দেখি, ওয়েদারটা মানে আমাদের খুব ভালো লাগে। হেক্সা মিশনের রাতটা খুব গুরুত্বপূর্ণ। কায়সার, আপনার কাছে আসতে চাই, বিশ্বকাপ তো শুরু হয়ে গেছে, বেশ আকর্ষণীয় একটা ম্যাচের মধ্যে অন্যতম যেটা আমরা বলছিলাম মরক্কো ব্রাজিলের। এবারে বিশ্বকাপে আপনার দৃষ্টিতে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল আসলে কারা বানিয়েছে, আর মোস্ট ফেভারিটদের তালিকাতে কাদেরকে রাখবেন? বিশ্বকাপে হয় কি যে আপনি 7টা ম্যাচ জিততে হবে আপনাকে, টুর্নামেন্টে আপনি চ্যাম্পিয়ন হতে হলে। আর এখানে শুধুমাত্র যদি আপনি গোলের চিন্তা করেন এবং গোল বাঁচানোর চিন্তা না করেন তাহলে ম্যাচ জিততে পারবেন না। এই কারণে সবসময় বলা হয়ে থাকে যে আপনি একটা ম্যাচ হয়তো আপনাকে একজন স্ট্রাইকার জেতাতে পারে বা আপনার ওই মিডফিল্ডার জেতাতে পারে, কিন্তু আপনাকে পুরো টুর্নামেন্ট যদি জিততে হয় তাহলে ডিফেন্ডাররা আপনাকে কিন্তু পুরো টুর্নামেন্টটা জেতাবে। সো এই দিকটা যদি আপনি বিবেচনা করেন তাহলে আমি একটা দলকে না, এই টুর্নামেন্টে আপনি দুটো দলকে নাম বলবো আমি। একটা হলো যে ফ্রান্স এবং একটা স্পেন। এই দুটো দলের আপনার যে 3টা স্তর, আপনার রক্ষণ ভাগ, মিডফিল্ড এবং আক্রমণ ভাগ, সব কিছুকে যদি আপনি একজোট করে দেখতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো দলের শক্তির পার্থক্য 19-20। এবং আমার ফেভারিট দল হলো, সরি টু সে, ব্রাজিল আর্জেন্টিনা। আমার ফেভারিট দল হলো এই দুটো দলের মধ্যে স্পেন। মানে সেটা এই বিশ্বকাপে নাকি এই বিশ্বকাপে আর এমনিতে আপনার ফেভারিট দল কোন দল? না, এই প্রশ্নটা আমাকে অনেক শুনতে হয়েছে, কিন্তু আমি আসলে সেই রকম ভাবে মানে সুনির্দিষ্ট কোনো দল আমার কিন্তু ফেভারিট নেই। মামুন ভাইয়ের রয়েছে, তিনি কিন্তু অন এয়ারে, তাহলে সেই প্রশ্ন আমি অফ এয়ারে আরেকবার তাহলে করব, করব। আপনি নিশ্চিত থাকতে পারেন এটাতে। না, আমার কাছে সেরকম ভাবে আমি কিন্তু তেমনই মানে যে এই দলটাকে একদম সাপোর্ট করতে হবে বা এই দলটা হেরে গেলে আমার মন খারাপ হবে বা এই দলটা জিতে গেলে আমি হয়তো একটু পরের দিন আর কাপ বেশি চা খাবো, সেরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না। খেলাটা যদি সুন্দর হয় এবং যে দল ভালো খেলবে, রাইট, সেটাই আমার কাছে মনে হবে যে না, তাহলে আমি যে দলটা ভালো খেলে জিতেছে সেই দলটাকে আমি সাপোর্ট করতে পারি। বাট এবারের এই টুর্নামেন্টে আমার কাছে মনে হচ্ছে, যদি জানতে চান তাহলে মানে আমার প্রিয় দল হলো স্পেন। মানে কায়সার ভাই তো স্পেনকে বাজির ঘোড়া ধরছেন। মামুন ভাই, আপনার কি মনে হয় সবচেয়ে ব্যালেন্সড দল কারা, আর কারা শেষ 4 পেয়ে শেষ পর্যন্ত দেখতে পারবো? দেখেন, ব্যালেন্স টিম, কায়সার ভাই যে কথাটা বলছে ওইটাতে আমি একমত, স্পেন আর ফ্রান্স। কারণ এই লং টাইমের ম্যাচে, আপনার লং ওয়ার্ল্ড কাপে আপনাকে স্কোয়াডে নট অনলি 11 প্লেয়ার বা একটা প্লেয়ারকে নিয়ে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। আপনাকে স্কোয়াড হইতে হবে স্ট্রং, 23 জন, যাকে আপনি নাম, যে খেলবে তার থেকে বেটার প্লেয়ার আপনাকে বেঞ্চে থাকতে হবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন কেন বেটার প্লেয়ার বেঞ্চে থাকবে। বেটার প্লেয়ার সে তখন প্রমাণ করবে যে খেলছে, তাকে চেঞ্জ করার পর যখন তাকে নামায় তার পারফরমেন্স যদি তার থেকে ভালো হয়, দ্যাটস ওয়াই বেটার প্লেয়ার বলা হয়। যে বেঞ্চে যারা বেটার প্লেয়ার থাকবে, যারা খেলবে তার থেকে যদি বেটার প্লেয়ার বেঞ্চে থাকে, দ্যাট টাইম আপনার ওই স্কোয়াডটা খুব স্ট্রং থাকে। যেটা বললো ফ্রান্স আর স্পেনের ক্ষেত্রে এটা হলো সেম। আমরা আর্জেন্টিনাকে হট ফেভারিট বলতে পারি, আমি জার্মানকে হট ফেভারিট। আমি ওটাই বলতে চাচ্ছিলাম মামুন ভাই, আপনারও প্রিয় দল আর্জেন্টিনা, বর্তমান চ্যাম্পিয়ন তারা, মানে আর্জেন্টিনাকে হিসাবে রাখছেন না কেন? এখনো তো আসলে এখনো ওয়ার্ল্ড কাপের ম্যাচ স্টার্ট হয় নাই। যারা খেলছে আর যারা খেলছে না, খেলার মধ্যে আমাকে যদি আপনার যারা খেলে ফেলছে তাদের মধ্যে যদি জিজ্ঞেস করেন যে কোরিয়ার খেলা আমার খুব পছন্দ হয়েছে, আজকে সকালে ইউএসএর খেলা দুর্দান্ত, যে তারা ইউএসএ আপনার সারপ্রাইজ কিছু করতে পারে, ইউএসএর খেলা দেখে মনে হয়েছে, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মানে বড় দলকেও চমকে দিতে পারে, ইউএসএ করতে পারে, কারণ ওর স্টাইল, প্লেয়িং স্টাইল দেখে। এখন যখন আর্জেন্টিনা মাঠে, স্পেন ফ্রান্সকে আমরা ইউরোর খেলার মধ্যে দেখেছি, কিছু ফ্রেন্ডলি ল্যাতিনগুলি দেখা হয় না, কারণ তাদের খেলা সকালে হয়। আপনি তখন তাদের খেলা যখন দেখেছি, তখন আপনি স্কোয়াড বলেন, প্লেয়াররা সবাই ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ খেলতেছে, ফ্রান্স লিগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সব লিস্ট যদি আপনি করেন। মামুন ভাই, এই গত বিশ্বকাপের কথা আমার যতটুকু মনে আছে, মানে একেবারে পাঁড় ভক্ত ছাড়া আর্জেন্টিনা বা ব্রাজিলকে তো আসলে ওইভাবে বলে নাই কেউ। তখনও কিন্তু ফ্রান্স বা স্পেন, মানে জার্মানির কথাও অনেকে বললেও 4 নাম্বার 5 নাম্বার, কিন্তু শেষ পর্যন্ত মেসি মানে অনেকটা বলা যায় যে ডেমিগড থেকে স্বয়ং গড হয়ে উঠলেন। না, আমি এই কারণে আপনাকে বলতেছি, যখনই ব্রাজিলের আপনি যদি আজকে ম্যাচ দেখে, আপনি ব্রাজিলের ম্যাচ আজকের ম্যাচ দেখে আপনি বিবেচনা করতে পারবেন ব্রাজিল কোন জায়গায় যে থামবে। সেম জিনিস প্রত্যেকটা ম্যাচ দেখার পর আপনাকে, ফুটবল অনিশ্চিতের খেলা, আপনাকে ম্যাচে প্রত্যেক দিন আপনার ভালো যাবে না, যে কোনো একদিন আপনার খারাপ যাবে যে কোনো টিমের। স্পেন লাস্ট ইয়ার মরক্কোর সঙ্গে হারছে না, স্পেন কি মরক্কোর সঙ্গে হারার মতো টিম? আপনি যদি পুরো ম্যাচটা দেখতে যান, 7-8টা ওপেন ম্যাচ মিস করছে কে? স্পেন। মানে ওরা বারে মারতেছে, বল বারে যাচ্ছে না, লাইক দ্যাট, নেটে ঢুকতেছে না, কোনো না কোনো গায়ে বা কারো না কারো গায়ে টাচ লেগে বাইরে যাচ্ছে, ওপেন গোল এরকম মিস হচ্ছে। তাইলে আপনাকে বুঝতে হবে ম্যাচ টু ম্যাচ। আমি আমাদের আইডিয়া থেকে বলবো,
মানে আমাদের আইডিয়া, আমরা যখন স্কোয়াড দেখি, স্কোয়াডের আইডিয়া থেকে বলবো আর্জেন্টিনার স্কোয়াড দেখলাম, ব্রাজিলের স্কোয়াড দেখলাম, প্রত্যেকটা দলের স্কোয়াড থেকে যদি আপনি দেখেন 30 জন প্লেয়ারের স্কোয়াডে ওয়ান অফ দ্য বেস্ট টিম হলো ফ্রান্স। মানে ফুটবল তো নিশ্চয়ই দলগত খেলা, তবে ব্যক্তিগত নৈপুণ্যকে তো আসলে একেবারে ফেলে দেওয়া যায় না। মেসির বলাই যায় যে সর্বশেষ বিশ্বকাপ, মানে আপনার কি মনে হয় কিভাবে দেখছেন এই বিশ্বকাপটাকে? দেখেন, এই বিশ্বকাপ স্পেশাল আমাদের জেনারেশনের জন্য। যদি আপনি বুঝে থাকেন, আমরা ফুটবল এনজয় করি, কার খেলা দেখে এনজয় করতাম, কার খেলা দেখে আমরা যে দুইজনের খেলা দেখে আমাদের পুরা ক্যারিয়ারটা শেষ হলো, যার যুদ্ধ দেখে, যার উত্থান পতন এবং একজনের রেকর্ড ভাঙ্গা দেখে আমরা বড় হয়েছি। তারা ওয়ার্ল্ড কাপ না, তারা ন্যাশনাল টিম থেকেও অবসর নিতে পারে। তাহলে আমরা এমন দুই ফুটবলার খেলা মিস করব, এই নেক্সট জেনারেশন তাদের খেলা দেখবেও না। বাট আসলে তারা এমন জায়গায় ফুটবলকে নিয়ে গেছে, তার আশেপাশে কোনো জায়গায় রাখে না যে ওই জায়গাটুকুতে কেউ যেতে পারবে। রিয়েল সময়, রিয়েল টাইমে যদি আপনি মেসি আর রোনাল্ডোর খেলা দেখেন, তাদের ব্যালন ডিওর জিতা, তাদের এক একজনের থেকে এক একজনের হ্যাটট্রিক কয়টা, আজকে রোনাল্ডো হ্যাটট্রিক করলে কালকে মেসি হ্যাটট্রিক করতে, মানে 2000 ওই যে 8, 10, 11, 12 থেকে শুরু করে এখন 18, 20 পর্যন্ত, 26 পর্যন্ত আপনাকে আপনার এমনকি এখনো যদি ভিন্ন দিকে খেলছেন তারা, 26 পর্যন্তই আপনাদের ওরা যে ফুটবল এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড ফ্যানদের দিয়েছে, এটা আসলে মনে রাখার মতো। তারা খেলবে না এটা চিন্তা করলেও আমাদের মাঝে মধ্যে একটা মানে স্বাভাবিক, আপনি যদি মনটা বিষণ্ণ হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ। মানে কাইসার ভাই, এই প্রসঙ্গে রোনালদোরও তো মানে গত বিশ্বকাপে বলা হচ্ছিল হয়তোবা শেষ বিশ্বকাপ, কিন্তু মানে চরম লেভেলের ফিটনেস ফ্রিক তিনি, এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন। পর্তুগালের সুযোগ বা সম্ভাবনা কেমন দেখছেন? আর রোনালদোর বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ, না 41 বছর বয়সে একজন ফুটবলার অ্যাথলিট যেভাবে এত ফিট থাকতে পারেন, সেটাই আমি মনে করি যে অনেক বড় একটা রোল মডেল করে দেখিয়েছেন রোনালদো। এখানে ইনজুরি আপনার থাকবে, কিন্তু তারপরেও বয়স, সাধারণত বলা হয়ে থাকে ফুটবলারদের বয়স 28 বছর হয়ে গেলে, 28 থেকে 29 বছর হয়ে গেলে অনেকে কিন্তু রিটায়ারমেন্টে চলে যান বা ন্যাশনাল টিম থেকে অবসর নিয়ে ফেলেন। সেখানে তিনি 41 বছর বয়সে এখন পর্যন্ত খেলছেন এবং খুব সম্ভবত ক্যাপ্টেনও তিনি। তো সব কিছু মিলে আপনি গত বিশ্বকাপটা মেসি যে জিতেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে সেটাতে বিশ্বকাপ একটা পূর্ণতা পেয়েছিল মেসির হাতে। সো রোনালদো যদি সেরকমভাবে কোনো কিছু একটা করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বকাপ এতদিন ধরে যা রয়েছে তাতে বিশ্বকাপের ঋণ একটু শোধ হবে যদি রোনালদো জিততে পারে। কথা উঠলে মানে লিওনেল মেসি যেভাবে দলটাকে এক সুতোয় বাঁধলেন, যেভাবে ফাইনাল পর্যন্ত নিয়ে যেভাবে পারফর্ম করলেন, মানে একটা সময় পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার কাছে রোনালদো না মেসি সেই দ্বিধাদ্বন্দ্ব, আমার মনে হয় পুরোটা 22-এর বিশ্বকাপ কাতার সেটার মীমাংসা করে দিয়েছে। এখন সে রোনালদোর জন্য মঞ্চ প্রস্তুত, তাই নাকি? না, প্রস্তুত টাফ হবে। কারণটা হলো যে আপনি বাদবাকি দলও কিন্তু আপনার অনেক স্ট্রং। আর আর্জেন্টিনার জন্য আমি মনে করি যে আর্জেন্টিনার কথা যেটা মামুন ভাই যেটা বললেন, যে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা বলবেন নাকি আমি এটাকে অসুবিধা বলবো, যে প্রথম রাউন্ডে তারা যাদের সাথে খেলছে, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, জর্ডান, খুব একটা স্ট্রং দল কিন্তু না। সো এখানে তারা খুব একটা সহজে, খুব সম্ভবত তারা প্রথম রাউন্ডটা টপকে যেতে পারবে, কিন্তু তাদের কঠিন অবস্থায় পড়তে হবে নকআউট রাউন্ডে। আর নকআউট রাউন্ডটাকে আমি মনে করি যে এটা বিজনেস রাউন্ড, বিজনেস এন্ড। এখানে যদি আপনি বিজনেস এন্ডে যদি খারাপ করেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। ওয়ারেস আপনি যদি উল্টো দিকে দেখেন ব্রাজিল কিন্তু তাদের প্রথম ম্যাচটাই অনেক কঠিন একটা প্রতিপক্ষ মুখে পড়ছে। সো এটা আপনি সামলে ওঠার জন্য তারা কিন্তু সুযোগটা পাবে। সো এদিক থেকে চিন্তা করলে আপনি ব্রাজিল কিছুটা হলেও কিন্তু আপনি আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে এক অর্থে যদি বলতে পারেন। আর যেটা আপনি বললেন যে রোনালদো আর মেসিটা ক্লাব পর্যায়ে তাদের প্রতিযোগিতা আমরা দেখেছি, যে একজন, যেটা মামুন ভাই বললেন যে একজন আপনার হ্যাট্রিক করলে পরের ম্যাচে সেই হ্যাট্রিক করতে, বা আপনি কোনো সিজনে আমরা দেখলাম যে 39টা গোল রোনালদো করেছেন, তাহলে 41টা গোল আবার মেসি করেছেন। আর ব্যালন ডি'র নিয়ে তো তাদের মধ্যে এক ধরনের একটা অলিখিত প্রতিযোগিতা প্রত্যেকবারই ছিল। তো এই বিশ্বকাপটা তাদের দুজনের জন্য আমি মনে করি যে একটা লাস্ট ডান্স হতে যাচ্ছে। সো এই লাস্ট ডান্সে তারা কে জিতবেন এবং শেষ চক্করটা কে দিবেন, মানে এটা জানি না। আমি ফুটবল তাদের জন্য কি রেখেছে একেবারেই, মানে সেটার জন্যই মনে হয় যে দুই বিউটিফুল গেমের সবচেয়ে বড় যে মঞ্চ, একেবারে মানে দুই প্রবাদ পুরুষের জন্যই অপেক্ষমান। আমরা সকলে অপেক্ষা করছি। মামুন ভাই, শেষ প্রশ্নে আপনার কাছে আসতে চাই, শেষ পর্যায়ে এসেছি। কি মনে হয় গোল্ডেন বুট কে জিতবেন, খুব সংক্ষেপে যদি জানতে চাই? না, এখন টাফ বলা। গোল্ডেন বল, গোল্ডেন বুট, আপনার ফেভারিট কে? লিওনেল মেসি। গোল্ডেন গ্লাভস? গ্লাভস
না তাহলে তাহলে ঠিক আছে, খেলা খেলা শুরু আমি করি আমি কাইসার গোল্ডেন ভাই। আমি গোল্ডেন বুটের জন্য রাখবো, আপনি সবচেয়ে বেশি গোলদাতা যিনি, এটা রাখবো। দুটো নাম বলবো আমি, একটা লামিনী ইয়ামাল আর একটা কিলিয়ান এমবাপ্পে। ইলিয়ান এমবাপ্পে, ঠিক আছে। তবে আপনার জন্য আমার সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা দিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই। যে আলোচনা শুরু হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ, সেই রাজনীতি, আমেরিকা ইরানের মধ্যকার এত বড় যুদ্ধ সত্ত্বেও, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান শেষ পর্যন্ত আমেরিকাতে ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছে। বাংলাদেশ ভারতের মধ্যকার কি এমন সম্পর্ক বা কতটুকু অবনতি হলো যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা খেলতে পারলো না? সেই রাজনীতি আর সেই খেলা, যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, আমরা কোথায় হারলাম? দেখুন, আপনি বর্জন করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি অর্জন করতে হলে আপনাকে কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করতে হবে, এবং সেটা ইরান করে দেখাতে পেরেছে। হ্যাঁ, ওয়ারেজ আমাদের সাথে ভারতের যে সমস্যাটা তৈরি হয়েছিল মোস্তাফিজকে কেন্দ্র করে, আমরা সেখানে আমার 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 মতে সেখানে আমরা নেগোসিয়েশন দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা না গিয়ে আমরা প্রতিবাদ করে প্রথমেই আমরা কিন্তু বয়কট করে দিলাম, বা আপনি বর্জন করে দিলাম। সো বর্জন না করে সেখানে যদি আমরা নেগোসিয়েশনে যেতাম, আমরা একটা সমঝোতায় যাওয়ার চেষ্টাটুকু করতাম, এবং সেই নেগোসিয়েশনে গিয়ে যদি আমরা জিততে পারতাম, যে আমরা সব ম্যাচ কলকাতায় খেলবো না, কলকাতার বাইরে অন্য কোথাও খেলবো, সেই অন্তত সেইটুকু যদি করতে পারতাম আমরা, কিন্তু তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেই বিশ্বকাপ থেকে আমাদের এরকমভাবে না খেলে বিদায় নিতে হতো না, বা আপনি এই যে বর্জন করতে হতো না। এই কারণে আমি মনে করি যে একটা দেশ যুদ্ধ চলছে, এখন পর্যন্ত যুদ্ধ চলছে, তাদের মধ্যে কিন্তু এখনো চুক্তি চলছে। হয়নি। গতকালকেও মিসাইল হামলা হচ্ছে, কিন্তু সেই দল এবং ভিসা পেতেও সেই দলের সমস্যা হয়েছে, তারপরেও কিন্তু আপনার ইরান সেখানে বিশ্বকাপে খেলতে গিয়েছে। হ্যাঁ, আপনি এটাকে বলতে পারেন যে ফিফা অনেক স্ট্রং, ফিফা না খেললে হয়তো ভারত আপনার ইরানকে আপনার, কিন্তু এই খেলার মধ্য দিয়েও ইরান তো যেই একটা জবাব দিল, সেই জবাবটাও তো নিশ্চয়ই অবশ্যই আমি সেটাই বললাম যে আপনি তারা যদি মাঠে ভালো পারফরমেন্স করে সেটার জবাবটা দিতে পারে, সেটাই তো আমি মনে করি যে যুদ্ধ জয়ের চেয়ে কোনো অংশে কম হবে না। কিন্তু আপনি সেটা না করে যদি আপনি বর্জন করে দিতেন, তাহলে তো আপনি নিজের ক্যারেক্টার শো করার সুযোগটাই পেতেন না। অসংখ্য ধন্যবাদ এম কায়সার আপনাকে, ধন্যবাদ মোহাম্মদ মামুনুল ইসলাম মামুন আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি। এই পর্দায় থাকুন, এইটাই নিজের সঙ্গে থাকুন। পরবর্তী আয়োজনে আবার দেখা হবে।